হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের পক্ষ থেকে এক্সপ্রেস জিকেতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আগের দিন আমরা এক্সপ্রেস জিকে ক্লাস 1 নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। এখন কিন্তু এক্সামে সাকসেস পেতে গেলে জিকেকে খুব বড় পরিমাণে ইম্পর্টেন্স দিতে হবে। তো সেরকমই কিছু ইম্পর্টেন্স জিকে নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়? এটা কিন্তু WP 2023-এ চলে এসছে। এটার উত্তরটা কি? 21শে মে। এবার এই রিলেটিভ কিছু নোটস আমরা দেখে নিই। দেখো, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি সম্মান জানিয়ে এই দিবস কিন্তু পালন করা হয়। তারপরে দেখো, ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি মাত্র 40 বছর বয়সেই কিন্তু প্রধানমন্ত্রী হন। পুরো নাম রাজীব রত্ন গান্ধী। দেখো তারপরটা কি আছে, 1991 সালের 21শে মে লোকসভায় কংগ্রেস প্রার্থী শ্রী পেরুম্বুদুরের হয়ে প্রচার করতে গিয়ে কিন্তু জনসভায় হত্যা হন। ঠিক আছে, এবার দেখো, রাজীব গান্ধীর যে সমাধিস্থল, এটা কিন্তু বীরভূমি নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে আর আসতেও পারে। তাহলে রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো, বলেছে মেঘাস্তানিসে রচিত ইন্ডিকা, আমরা সকলেই জানি ইন্ডিকা কার রচিত? মেঘাস্তানিস। বলছে এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কোন বংশের ইতিহাস জানতে পারি? ঠিক আছে, দেখো এটা কিন্তু মৌর্য বংশের ইতিহাস বা মৌর্য বংশের সম্পর্কে আমরা কিন্তু এই ইন্ডিকা গ্রন্থ থেকে জানতে পারি। আচ্ছা, এই রিলেটিভ কিছু দেখে নিই আমরা তাহলে। দেখো দেখো বলছে মৌর্য সাম্রাজ্যটি খ্রিস্টপূর্ব 322 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি নন্দ রাজ্য বংশকে উত্থান করেছিলেন। মানে তার মানে কি, নন্দ বংশের পরেই কিন্তু মৌর্য বংশ শুরু হয়। ঠিক আছে, তারপরে দেখো, মেঘাস্তানিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবার সেই সময় ভারতের পাটালিপুত্র নামে পরিচিত ছিল। ঠিক আছে, তারপরে মেঘাস্তানিস একজন গ্রিক দূত ছিলেন। তিনি সিরিয়ার রাজা সেলুকাসের রাজকীয় দূত হিসাবে ভারতে আসেন এবং প্রায় 5 বছর কিন্তু ভারতে ছিলেন। তার পরবর্তী কি, মৌর্য রাজসভায় আগত অপর এক গ্রিক রাষ্ট্রদূত, যিনি কিনা ডেইমেকাস, গ্রিক রাষ্ট্রদূত ডেইমেকাস, তিনি কিন্তু বিন্দুসারের সময় আসেন। তাহলে এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন যে বিন্দুসারের সময় তাহলে গ্রিক রাষ্ট্রদূত কে এসেছিলেন? সে কিন্তু ডেইমেকাস। তারপর দেখো, মৌর্য বংশের রাজত্বকাল 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকেছিল। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো, এটা কিন্তু সায়েন্স থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকবার তুমি গ্রুপ ডি, রেলওয়ের গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো বা WP, যে কোনো পরীক্ষাতে দেখতে হবে। এটা কিন্তু এনটিপিসিতে একবার চলে এসছে আর যে কোনো পরীক্ষাতে তোমরা দেখতে হবে সচরাচর। দেখো কি বলেছে, হোয়াইট ভিট্রিয়ল নামে পরিচিত কোনটি? ঠিক আছে, বা হোয়াইট ভিট্রিয়ল কাকে বলা হয়? দেখো, জিঙ্ক সালফেট, ZnSO4 আর 7 অণু জল থাকে, এটা কিন্তু হোয়াইট ভিট্রিয়ল নামে পরিচিত। এটি একটি অজৈব যৌগ। ঠিক আছে, আর এর বিক্রিয়াটা দেখে নাও। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে এবং 7 অণু জল দিয়ে বিক্রিয়া হলে সেটা কিন্তু হোয়াইট ভিট্রিয়ল, যেটা যে ZnSO4, 7 অণু জল এবং হাইড্রোজেন তৈরি হয়। ঠিক আছে, দেখে নাও। এই রিলেটিভস কিছু দেখে নিই আমরা, রিলেটিভ কিছু। দেখো, ব্লু ভিট্রিয়ল কি? কপার সালফেট, সংকেত কি? CuSO4, 5 অণু জল। গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট, FeSO4, 7 অণু জল। রেড ভিট্রিয়ল কোবাল্ট সালফেট, COSO4, 7 অণু জল। আর কি? অয়েল অফ ভিট্রিয়ল, এটাও কিন্তু দেখো ইম্পর্টেন্ট। এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডকে আমরা জানি সালফিউরিক অ্যাসিড মানে কিন্তু অয়েল অফ ভিট্রিয়ল, এটার অপর নাম সালফিউরিক অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল। তাহলে এখান থেকে এই যে হোয়াইট ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল বা রেড ভিট্রিয়ল, এ যে কোনো কোশ্চেন কিন্তু একটা দুটো করে থাকবেই, যে কোনো পরীক্ষাতে কিন্তু আমরা দেখে এসেছি আর আসতে পারে। ঠিক আছে, তাহলে ভালো করে এগুলো দেখে নিও। পরের কোশ্চেন বলেছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়েছে? আগে কিন্তু 21 বছর ছিল, এখন 18 বছরে আমরা দিতে পারি ভোটদান। সেটা কিন্তু 61তম সংশোধনীর দ্বারা। ঠিক আছে, দেখো দেখো এটি ভারতীয় সংবিধানের 326 ধারায় সংশোধনের সাথে জড়িত। তাহলে 326 ধারার যে সংশোধন, তার সঙ্গে কিন্তু এটি জড়িত। তারপর দেখো, 1988 সালের 15ই ডিসেম্বর বিলটি লোকসভায় পাশ হয় এবং 1988 এর 20 ডিসেম্বর এটি রাজ্যসভায় পাশ হয়। বিলটি
1989 সালের 28শে মার্চ অনুমোদিত হয় বা কার্যকর হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই যে বিলটি সেটি কবে কার্যকর হয়। তৎকালীন যে প্রধানমন্ত্রী তিনি কে ছিলেন? রাজীব গান্ধী। আচ্ছা, লোকসভায় যে প্রথম ভোট হয়েছিলেন, লোকসভার প্রথম সাধারণ নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এই রিসেন্ট যেটা 23শে KPSI এর যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, দেখো এটা অ্যান্সার কি? ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। ঠিক আছে, তাহলে উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে সেগুলো আমরা ম্যাক্সিমাম ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখতে পাই। এই রিলেটিভ কিছু পয়েন্টস দেখে নিই। ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য তথা কী কী রাজ্য দেখে নাও। উত্তর পূর্বে এগুলোও কিন্তু মনে রাখতে হবে, উত্তর পূর্বে আমাদের কোন কোন রাজ্য আছে। দেখো অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব জায়গাতে কিন্তু এই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর দেখো এই যে চিরহরিত যে উদ্ভিদ এর মধ্যে কী কী পড়ে? শিশু, গর্জন, রাবার, মেহগনি, চাপলাস ও বেত ইত্যাদি কিন্তু। ঠিক আছে, তারপর দেখো হেক্টর প্রতি 10% বনভূমি থাকলে তাকে অরণ্য বলি। তাহলে অরণ্য হতে হলে মিনিমাম কিন্তু হেক্টর প্রতি 10% বনভূমি থাকতে হবে। তারপরে ভারতের বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু তোমরা পরীক্ষায় দেখে থাকবে। ভারতের বন সংরক্ষণ যে আইন সেটা কিন্তু 1980 সালে তৈরি হয়। ঠিক আছে, বা চালু হয়। ভারতের বন সংরক্ষণ আইন 1980 সালে, ভারতের বন সংরক্ষণ আইন 1980 সালে চালু হয়। তারপর দেখো ভারতের মোট 21.05% বনভূমি দ্বারা অধিকৃত। তাহলে ভারতের যে মোট এরিয়া তার 21.05% বনভূমি দ্বারাই কিন্তু অধিকৃত। আর সমগ্র পৃথিবীর মোট যে আয়তন বা মোট যে এরিয়া প্রায় 1% বনভূমি ভারতে। তাহলে সমগ্র পৃথিবীর মোট প্রায় 1% বনভূমি কিন্তু ভারতে। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের অরণ্য গবেষণার যে কেন্দ্র সেটা কিন্তু দেরাদুনে অবস্থিত। বোঝা গেছে? দেখো এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সঙ্গে রিলেটিভ কিছু তথ্য নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব, যেটা এক্সপ্রেস জিকে নামে পরিচিত। এক্সপ্রেস জিকে, তো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখার জন্য ধন্যবাদ।